প্যান্ডেলের সবাই ভয়ে চমকে উঠল। স্বামী মাটিতে পড়ে গিয়ে মুখে হাত দিয়ে দেখলো রক্ত বের হচ্ছে। নীলা রেগে জায়ানের দিকে তেড়ে আসলো। ফকিন্নির বাচ্চা ড্রাইভার, তোর এত বড় সাহস, তুই স্বামী ভাইয়ের গায়ে হাত তুলিস? আমি তোকে আজ পুলিশে দেবো। নীলা জায়ানের গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথে রোজা নীলার হাত শক্ত করে চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রোজা রেগে আগুন হয়ে বলল, একদম চুপ থাকবে নীলা। ও এখন আমার নিজের হাজব্যান্ড। ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি তোর হাত ভেঙে দিব। আমার স্বামীর অপমান আমি 1 সেকেন্ডও সহ্য করব না। রোজার মুখে স্বামী ডাক শুনে জায়ানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। জায়ান রোজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। স্বামী মাটি থেকে উঠে রাগে কাঁপতে কাঁপতে বলল, একটা পিচ্ছি ছেলেকে বিয়ে করে খুব ড্যামাক দেখাচ্ছিস, তাই না? আগেকার তো দেখলাম আমি, ছেলেটার বয়স তো তোর থেকে অন্তত 5 বছরের ছোট। একটা বাচ্চা ছেলেকে স্বামী বানিয়ে ঘুরবি তুই? স্বামীর কথা শুনে রোজা কিছুটা থমকে গেল। জায়ান রোজার হাত শক্ত করে ধরে স্বামীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাতে আপনার কি সমস্যা ভাই? আমরা স্বামী স্ত্রী, আমাদের পবিত্র সম্পর্কে বয়সের হিসাব তো আপনি করতে আসবেন না। আর ম্যামকে তো আমি বাচ্চা বলে ডাকছি না। আপনি কেন এত লাফাচ্ছেন? বাচ্চা ফোলাফাইন, তুই আমাকে চিনিস না। আমার সাথে লাগতে আসিস না, তোর জীবন জায়ান স্বামীর চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিছু গম্ভীর গলায় বলল, আপনার মতো মানুষের সাথে লাগার কোনো ইচ্ছে আমার নাই। তানিয়া নামের মেয়েটাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজ এখানে অন্য মেয়েকে বিয়ে করতে আসছিলেন। আপনার আসল রূপ সবার সামনে ফাঁস হয়ে গেছে। এখন দয়া করে এখান থেকে বের হয়ে যান। আমার বউয়ের আশেপাশেও যদি আপনাকে দেখি তাহলে সোজা পঙ্গু করে দিব। জায়ানের কথা শুনে স্বামী আর কিছু বলতে পারল না। রাগে গিজগিজ করতে করতে প্যান্ডেল থেকে বের হয়ে গেল। তারিয়া নামের মেয়েটিও চোখের পানি মুছতে মুছতে চলে গেল। রোজা অবাক হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকলো। এই পিচ্ছি ছেলেটার এত সাহস! জায়ান রোজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ম্যাম, মানে বউ, এবার কি আমি যেতে পারি? দাদি ওষুধ কিনতে হবে। আমি তোমাকে হসপিটালে ড্রপ করে দিচ্ছি, চলো আমার সাথে। রোজা নিজের গাড়ির চাবি হাতে নিয়ে জায়ানকে নিয়ে বেরিয়ে গেল। নোয়ার হোসেন আর সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। গাড়িতে ওঠার পর রোজা ড্রাইভ করতে শুরু করলো। জায়ান চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে আছে। রোজা আর চোখে জায়ানকে দেখলো। পরনে সাধারণ শার্ট, কিন্তু জিমের কারণে বডি বেশ পেশিবহুল। ফর্সা মুখে একটা জেদি জেদি ভাব। রোজা নীরবতা ভেঙে বলল, তোমার পুরো নাম কি? জায়ান। তুমি তো দেখছি বয়সে আমার থেকে বেশ ছোট। পড়ালেখা করো না, শুধু ড্রাইভারই করো? আমি মেকানিকের কাজ করি, গ্যারেজ আছে বন্ধুর সাথে। আর পার্ট টাইম আপনাদের বাসায় ড্রাইভারি করছিলাম আজ থেকে। আর হ্যাঁ, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও আচ্ছা, তোমার দাদির কি হয়েছে? হার্টে ব্লক, অপারেশন করতে হবে কালকের ভেতরে, তাই টাকার খুব দরকার ছিল। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি কাজ করে ঠিক শোধ করে দিব। জায়ানের কথা শুনে রোজা ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। রেগে জায়ানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে টাকা ধার দেই নাই, তুমি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়েছো। স্বামীর মতো একটা চিটারের হাত থেকে আমাকে উদ্ধার করেছো। এই টাকাটা তোমার দাদির চিকিৎসার জন্য আমার তরফ থেকে gift। আমি কারো দয়ায় বাঁচি না ম্যাম, আপনার বিপদে সাহায্য করেছি। তার মানে এই না যে আমি আপনার টাকার কাছে নিজেকে বিক্রি করে দিব। আমি আমার দাদির চিকিৎসার টাকা ধার হিসেবেই নিব। জায়ানের আত্মসম্মান বোধ দেখে রোজা কিছুটা অবাক হলো। এত অভাবের মাঝেও ছেলেটার এত তেজ! রোজার কথা না বাড়িয়ে সোজা হসপিটালে চলে আসলো। জায়ান গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে গেল। রোজা পার্কিং লটে গাড়ি রেখে পেছনে পেছনে গেল। কেবিনের সামনে গিয়ে রোজা দেখলো একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। জায়ান তার হাত ধরে বসে আছে। জায়ান ভাই, তুই এত রাতে কোথায় ছিলি? তোর মুখটা এমন শুকনো কেন? আমি কাজে ছিলাম দাদি, তুমি চিন্তা করো না। তোমার অপারেশনের সব টাকা জোগাড় হয়ে গেছে। কাল সকালে ডাক্তার ফারহান তোমার অপারেশন করবে। এত টাকা তুই কই পেলি রে ভাই? টাকাটা কাজ জায়ান কিছু বলতে যাবে এমন সময় রোজা কেবিনের ভেতর ঢুকে মিষ্টি হেসে বলল, দাদিমা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কে? এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। দাদি, উনি আমি আপনার নাতবউ দাদিমা, আজকেই আমাদের বিয়ে হয়েছে। রোজার কথা শুনে দাদিমা খুশিতে কেঁদে দিলেন। জায়ান চোখ বড় বড় করে রোজার দিকে তাকিয়ে থাকলো। ডাক্তার ফারহান তখন কেবিনে ঢুকলেন। রোজাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে রোজা, তুমি এখানে?
তোমার না আজ বিয়ে ছিল? হ্যাঁ ফারহান ভাই, বিয়ে তো হয়েই গেল। এই যে আমার হাজবেন্ড জায়ান আর ওনার দাদি কাল সকালে অপারেশন। আপনি সব ব্যবস্থা করুন, বিল আমি পেমেন্ট করে দিয়েছি। ডাক্তার ফারহান অবাক হলেও মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেলেন। দাদিমা রোজার হাত ধরে কপালে চুমু খেয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না দাদিমা, জায়ানের সব দায়িত্ব আজ থেকে আমার। জায়ানের চোখে পানি চলে আসলো। সে দ্রুত চোখ মুছে নিল যাতে রোজা দেখতে না পায়, কিন্তু রোজা ঠিকই খেয়াল করলো রাত গভীর হতে লাগলো। রোজা জায়ানকে বলল, চলো এবার আমাদের বাসায় যেতে হবে। আব্বু আম্মু নিশ্চয়ই রেগে বসে আছে। আমি আপনাদের ওই বড় লোকের বাড়িতে যাব না, আমি আমার দাদির কাছে থাকবো। আপনি জানেন আমার জেদ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই জায়ান, তুমি আমার লিগেল হাজবেন্ড, তোমাকে আমার সাথেই থাকতে হবে। দাদিমার খেয়াল রাখার জন্য আমি নার্স রেখে দিয়েছি। রোজা জায়ানের হাত ধরে এক প্রকার টেনে হসপিটাল থেকে বের করে নিয়ে আসলো। জায়ান রোজার হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। গাড়িতে বসে জায়ান বিরক্তি নিয়ে বলল, আপনি কি সবসময় হ্যাঁ, আমি আমার কোম্পানির আমি পছন্দ করি। আর তুমি এখন আমার কাছে যাও, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জায়ান রোজার কথা শুনে মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। রোজাকে শাসন করাটা তার কেন জানি ভালোই লাগছে। গাড়ি রোজাদের বিশাল বাংলোর সামনে এসে থামল। ভেতরে ঢুকতেই রোজা দেখলো ড্রয়িং রুমের সবাই গম্ভীর হয়ে বসে আছে। রোজার আব্বু আনোয়ার হোসেন জায়ানকে দেখে রাতে ফেটে পড়লেন। ড্রাইভারকে তুই এ বাড়িতে নিয়ে আসছিস এখনই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। আব্বু, ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। ও এখন আমার স্বামী, এই বাড়িতে ও সম্মানের সাথে থাকবে। ভুলে গেছিস এই সামান্য একটা গ্যারেজের মেকানিক আমাদের সাথে এই বাড়িতে থাকবে? ড্রয়িং রুমে বসারও যোগ্যতা নাই। নীলার কথা শুনে জায়ান মুচকি হেসে সোজা গিয়ে একটা সিঙ্গেল সোফায় পা তুলে বসে পড়লো। সবাই অবাক হয়ে জায়ানের দিকে তাকালো। জায়ান শার্টের কলার ঠিক করতে করতে বলল, যোগ্যতা তো মানুষের কর্মে থাকে না। আপনাদের বাবার টাকায় দোকানের মারা মানুষের কাছে যোগ্যতা এই বাড়িতে আমাকে সম্মান দিতে শিখো, নইলে সম্মান কিভাবে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। জায়ানের অ্যাটিটিউড দেখে রোজা মনে মনে ক্রাশ খেয়ে গেল। ছেলেটার সাহস আর কথা বলার ধরন তাকে পাগল করে দিচ্ছে। আনোয়ার হোসেন তাকে সোফা থেকে উঠে জায়ানের দিকে তেড়ে আসলেন। তিনি হাত তুললেন জায়ানকে চোখ মারার জন্য, কিন্তু জায়ান একটু নড়ল না। শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। ঠিক সেই মুহূর্তে রোজার দাদি যান ওপর থেকে নিচে নেমে আসলেন। তুমি কোথায় পেলে? মা তুমি দেখছো না ছেলে কত বড় বিয়ারে আমার মতো ওকে তর্ক করছে। সামান্য একটা রাস্তা মেকানিক তার এত বড় সাহস। রোজা যখন ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে তখনও এই বাড়ির জামাই। তুমি তোমার রাগ নিজের কাছে রাখো। রোজা দাদু ভাই জায়ানকে নিয়ে তোমার রুমে যাও। চলো জায়ান। রোজা জায়ানের হাত ধরে সিঁড়ি দিয়ে ভেতরে নিয়ে গেল। নীলা ডাকে সোফার কুশন ছুঁড়ে মারল। সালমা বেগম দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে গেলেন। রোজা বেডরুমে ঢুকে জায়ান চারপাশটা অবাক হয়ে দেখতে লাগলো। একটা রাজপ্রাসাদের মতো বিশাল খাট, দামি ফার্নিচার আর এসি চলছে। তুমি ওদিকে কন্টিনিউ করতে না, তোমার জন্য আমি কিছু নতুন জামা কাপড় বের করে রাখছি। আমার নতুন জামা কাপড় দরকার নাই আমার জামা আছে। ম্যাম বলা বন্ধ করো জায়ান, আমি তোমার স্ত্রী, আমাকে রোজা দিয়ে আর এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে। আপনার স্ট্যান্ডার্ড আপনার কাছে রাখুন রোজা ম্যাম। তার মানে এই না যে নিজের সত্তা ভুলে যাব। আমি যেমন আছি তেমন আপনার টাকায় তাহলে কেন জায়ান, আমি তো তোমার ভালোই জায়ান ওয়াশরুমে চলে গেল। রোজা অবাক হয়ে জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এই পিচ্ছি ছেলেটার আত্মসম্মান বোধ তাকে বারবার মুগ্ধ করছে। স্বামীর মতো ছেলেরা যেখানে রোজার টাকার পেছনে ঘুরত, সেখানে জায়ান রোজার টাকাকে পাত্তাই দিচ্ছে না।
কিছুক্ষণ পর জায়ান একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরে বের হলো। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। রোজা তোয়ালে নিয়ে এগিয়ে গেল। এদিকে আসো, চুল মুছে দিচ্ছি। এইভাবে থাকতে তো ঠান্ডা লেগে যাবে। বাচ্চা না আমার, নিজের চুল আমি নিজেই মুছতে পারি। আপনি ঘুমান, আমি সোফায় ঘুমিয়ে পড়ব। তোমার খাটটা অনেক বড়, তুমি খাটের একটা ছোট নাও। আমি গরিব হতে পারি, কিন্তু আমার নীতিবোধ আছে। আমরা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই। এটা একটা চুক্তির বিয়ে।